আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আগের দিন থেকে আমরা আলোচনা করছিলাম দ্য হার্ট। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? এনিওয়ান? আর ইউ এবল টু সি দ্য স্ক্রিন? কেউ স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু হাত তুলে বলো। স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে একটু আগে? হ্যাঁ, শ্রীরামপুর বলছে, সরি, সিথি রামকৃষ্ণ বলছে, সিথি, শ্রীরামপুর গার্লস, ইয়েস, বাঁশবেড়িয়া দোয়ারবাসিনী। ওকে। আগের দিনকে আমরা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমি একটুখানি, সেদিনকে একটা বা দুটো স্কুলে ছিল, উইকলি আমি সেই জায়গা থেকে আবার শুরু করছি। যেমন হৃৎপিণ্ডের যে 4টে প্রকোষ্ঠ রয়েছে, কটা প্রকোষ্ঠ? টোটাল 4টে। তার মধ্যে হচ্ছে গিয়ে অলিন্দ এবং নিলয় দুটো, কিন্তু সেই দুটো আবার মাঝখান থেকে বিভক্ত, তার ফলে তৈরি করছে বাম দিক এবং ডান দিক অনুযায়ী। তাই ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ ত্রিপত্রক কপাটিকা থাকে, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্রক কপাটিকা থাকে। এই দ্বিপত্রক, ত্রিপত্রক বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলোর প্রধান কাজ হচ্ছে যাতে রক্তটা ব্যাকফ্লো করে, মানে আবার পেছনের দিকে যেতে না পারে, সবসময় একই দিকে যাতে রক্তের সংবহন হয়, সেই কারণে এই কপাটিকাগুলো থাকে এবং তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডান নিলয় থেকে উৎপন্ন হয় ফুসফুসীয় ধমনী, যার প্রধান কাজ হচ্ছে গিয়ে দূষিত রক্তটাকে বহন করে ফুসফুসে নিয়ে যাওয়া। এই ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের মাঝখানে, যেখান দিয়ে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে রক্তটা প্রবেশ করছে, সেই জায়গায় আরেকটা দরজা থাকে, মানে একটা কপাটিকা থাকে, যার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। ইংলিশে বলা হচ্ছে পালমোনারি ভালভ। যেহেতু লাংসের আরেকটা হচ্ছে গিয়ে পালমোনারি, পালমোনারি সিস্টেম বলা হয় পালমোনারি, তো পালমোনারি ভালভ থেকে রক্ত চলে যাচ্ছে পালমোনারি আর্টারিতে। লাংসে গিয়ে কি হচ্ছে, ফুসফুসে গিয়ে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং রক্তে অক্সিজেন ঢুকছে। তো তার ফলে যে রক্তটাকে আমরা দূষিত রক্ত বলছিলাম, কেন বলছিলাম? কারণ তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি ছিল বলে এবং অক্সিজেনের মাত্রা কম ছিল বলে সেই রক্তটা বিশুদ্ধ হয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে, প্রধানত 4টে ফুসফুসীয় শিরার মাধ্যমে ওটা বাম অলিন্দে প্রবেশ করে। তো এটাই একমাত্র ব্যতিক্রম। আমাদের সারা শরীরের শিরার কাজ হচ্ছে গিয়ে কি বহন করা? দূষিত রক্ত বহন করা। কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে একমাত্র শিরা যে হচ্ছে গিয়ে বিশুদ্ধ রক্ত বহন করে। ফুসফুসীয় শিরা থেকে রক্ত বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকার মধ্যে দিয়ে রক্ত হচ্ছে গিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। বাম অলিন্দ যখন সংকুচিত হয়, বাম নিলয় থেকে আবার রক্ত ভর্তি হয়ে গেলে মহাধমনির মধ্য দিয়ে সেটা আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই বাম নিলয় এবং মহাধমনির মাঝখানেও আরেকটা দরজা আছে, আরেকটা কপাটিকা আছে। সেই কপাটিকাটার নাম হচ্ছে, তোমরা জানো, আরেকটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা অ্যাওর্টিক কপাটিকা। মহাধমনী থেকে রক্ত যখন বিশুদ্ধ রক্ত ক্যাপিলারিতে পৌঁছলো, ক্যাপিলারি থেকে মানে রক্ত জালক হিসাবে রক্ত জালিকায় সৃষ্টি হলো, সেখানে সেটা হচ্ছে কি কোথা হয়, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, পেশিতে, বিভিন্ন জায়গায় সেই জালিকাগুলো তৈরি হয়। সেখানে কি হয়? সেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আবার আদান প্রদান হয়। কি ধরনের আদান প্রদান? রক্তে যে প্রচুর পরিমাণে অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আশেপাশের কোষগুলো নিয়ে নেয় এবং আশেপাশের কোষগুলোতে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি করেছিল বিপাক ক্রিয়ার ফলে, সেই কার্বন ডাই অক্সাইডটা রক্তে প্রবেশ করে।
দিয়ে সেই রক্তটা আবার ফেরত চলে আসে ডান অলিন্দে। কিসের মাধ্যমে? দুটো শিরা রয়েছে বেসিক্যালি, একটাকে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, আর একটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভা। একটা সুপিরিয়র ভেনা কাভা আর একটা ইনফিরিয়র ভেনা কাভা। একটা হার্টের ওপরের দিকে আমাদের মস্তিষ্কের অংশ থেকে যে রক্তটা, সেটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করছে, আর আমাদের পা, পেট, তারপরে বিভিন্ন যে পেশিগুলো রয়েছে সেখান থেকে যে রক্তের মধ্যে যে গ্যাসিয়াস আদান প্রদান হয়েছিল, সেই দূষিত রক্তটা নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করছে। এই ঘটনাটা পর্যায়ক্রমে চলতেই থাকছে। কিন্তু এই কাজটা করার জন্য এই অলিন্দ বা নিলয়কে একটা নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত এবং প্রসারিত হতে হয়। প্রসারিত যখন হয় তখন সেই কানটাতে রক্তে ভরে যায়, আবার যখন সংকুচিত হয় চাপেতে সেই রক্তটা এক জায়গা থেকে পরের জায়গায় চলে যায়। তো এই সংকোচন প্রসারণের ঘটনাটা কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে হতে থাকে। ওকে, তাহলে আমরা এবারে দেখে নেব প্রধানত এই যে শিরা এবং ধমনীর কথা হচ্ছে, তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, বা তোমাদের হয়তো বারবার জিজ্ঞেস করতে পারে বা পরীক্ষাতেও হয়তো আসে, খুবই কমন। সেটা হচ্ছে জানাটা যেটা দরকার, এই শিরা এবং ধমনীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। শিরার এবং ধমনীর মধ্যে কি কি পার্থক্য? প্রধান হচ্ছে গিয়ে কার্যগতভাবে যদি পার্থক্য দেখা হয়, ধমনীর প্রধান কাজ হচ্ছে গিয়ে অক্সিজেন যুক্ত রক্ত, বিশুদ্ধ রক্ত যেটাকে বলা হচ্ছে, সেটাকে বহন করে নিয়ে যাওয়া, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে গিয়ে দূষিত রক্ত বহন করে নিয়ে যাওয়া। কোথায়? দূষিত রক্ত মানে যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি এবং অক্সিজেনের মাত্রা কম, সেই রকম রক্তকে বহন করে নিয়ে যাওয়া। কিন্তু তারও ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। লাল রঙের, সেই কারণে বইতে যখন পড়বে বা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে, সাধারণত লাল রংটাকে এটাকে ধমনী করা হয়, মানে ধমনীকে ইন্ডিকেট করার জন্য বা বিশুদ্ধ রক্তকে ইন্ডিকেট করার জন্য সাধারণত লাল রঙের বোঝানো হয়। আর শিরাকে বোঝানোর জন্য সেটা সবসময় নীল রঙের দেখানো হয়। একটু আগের ফিগারটাতেও ঠিক সেরকমই ছিল, শিরা এবং ধমনী। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য কি? ধমনী রক্তকে হৃৎপিণ্ড থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেটা ফুসফুস হতে পারে বা শরীরের অন্যান্য অংশে নিয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায়। কি ধরনের রক্ত আগে বলা হয়েছে। তাহলে ধমনীর প্রধান কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্তকে নিয়ে যাওয়া, মানে ধমনীর উৎপত্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, আরো দুটো পয়েন্ট হলো। কিন্তু শিরার কাজ হচ্ছে গিয়ে রক্তকে শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফেরত আনা। এটা হচ্ছে শিরার অন্যতম প্রধান কাজ। ওকে, এই কারণে রক্তকে যখন হৃৎপিণ্ড জোরে চাপ দিয়ে পুশ করছে, তখন কি হয়? রক্তচাপ ধমনীর মধ্যে বেশি হয়। তার কারণটা কি? কারণ হৃৎপিণ্ড মানে পাম্পের মতো একবার কন্ট্রাক্ট করছে, তো তার ফলে চাপেতে সেই রক্তটা ধমনীতে প্রবেশ করে। তো তার ফলে কি হয়? ধমনীর মধ্যে রক্তচাপ বেশি হয়, শিরার মধ্যে রক্তচাপ থাকে না, পড়বে বা কম থাকে। তো এইটা হচ্ছে গিয়ে অন্যতম আরেকটা পার্থক্য, হচ্ছে গিয়ে শিরা এবং ধমনীর মধ্যে রক্তচাপ কোথায় বেশি? ধমনীতে বেশি। এই কারণেই তোমরা পড়েছো বা পড়বে, যেহেতু ধমনীর ভেতরে রক্তের চাপ বেশি থাকে, কেন? ধরো একটা প্রচুর পরিমাণে জল যে পাইপটার মধ্যে দিয়ে যাবে, সেই পাইপটা তো একটুখানি মোটা হতে হবে, নাহলে তো পাইপটা ফেটে যাবে। ঠিক সেরকমই, আর যে পাইপটার মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে জলটা বাহিত হবে, সেই পাইপটা কি একটু পাতলা হলেও খুব একটা অসুবিধে নেই, সেটা একটা প্লাস্টিকের হলেও তার মধ্যে দিয়ে সিম্পলি চলে যাবে। কিন্তু যেখানে জলের চাপ বেশি, সেইখানে কি করতে হবে? পাইপটা যাতে একটুখানি মোটা হয়, মেটেরিয়ালটা যেন একটুখানি মোটা হয়, ঠিক হয়। ঠিক সেরকমই শিরার কি হয়, ওই কারণে
গাত্রটা, শিরার যে গাটা তোমরা যে ডান দিকে দেখতে পাচ্ছ, সেটা সরি ধমনির যে গাটা মানে আটারির, সেটা কি হয়, অনেকটা মোটা হয়, পুরু হয়। কার তুলনায় পুরু হয়? শিরার তুলনায়। শিরার তুলনায় ধমনির গাত্র অনেক বেশি পুরু। ঠিক আছে? কেন? যাতে ধমনী উচ্চ রক্তচাপকে সহ্য করতে পারে। এটা হচ্ছে কি অন্যতম আরেকটা পার্থক্য হচ্ছে কি শিরা এবং ধমনীর মধ্যে। সেই তুলনায় তোমরা নিচের দিকে ভায়োলেট কালারের দেখতে পাচ্ছ ক্যাপিলারি বা রক্তজালক। রক্তজালকের আউটার মেমব্রেন বা রক্তজালকের গাত্র লেয়ার যেটা থাকে, সেটা সিঙ্গেল লেয়ার হয়, মানে একটাই মাত্র স্তর থাকে। সেই তুলনায় দেখো নীল রঙের যেটা দেখতে পাচ্ছ সেখানে কটা স্তর? সেখানে তোমরা দেখতে পাচ্ছ টিউনিকা এক্সটার্না রয়েছে এবং এন্ডোথেলিয়াম বলে আর একটা স্তর রয়েছে, দুটো। কিন্তু আবার যখন ধমনীকে দেখছো সেখানে দেখো তিনটে স্তর। টিউনিকা এক্সটার্না রয়েছে, মাঝখানে একটা পেশির স্তর রয়েছে, স্মুথ মাসেল, ওকে। তারপরে রয়েছে এন্ডোথেলিয়ামের একটা স্তর, তার ভেতরটায় থাকে ফাঁকা অংশটা, লুমেন, ওকে। তাহলে ধমনীতে কটা স্তর? তিনটে স্তর। শিরাতে কটা স্তর? দুটো স্তর। আর জালকের কটা স্তর? একটাই মাত্র স্তর। কিসের স্তর? এপিথেলিয়াল কোষের একটাই মাত্র স্তর থাকে, যাতে সহজেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হতে পারে। লোহিত রক্তকণিকা যে অক্সিজেনটাকে বহন করে নিয়ে আসছে হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে, সেই অক্সিজেনটা যাতে খুব সহজেই, মানে একটা পাতলা স্তর যদি থাকে তাহলে কি হবে, সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা, আদান প্রদানটা খুব সহজে হবে। কিন্তু সেখানেই যদি অনেক মোটা স্তর থাকে, সেখানে কিন্তু গ্যাসের আদান প্রদানে বিঘ্ন ঘটবে। এটাও আরেকটা কারণ যে শিরা এবং ধমনীতে কেন অনেকগুলো স্তর থাকে। কারণ যদি ধমনীর গাটাও ধরে নাও, কল্পনা করো ধমনীর গাটাও পাতলা, ধমনীটা একটাই মাত্র স্তর দিয়ে যদি প্রকৃতি আমাদেরকে এমন ভাবে তৈরি করতো যে আমাদের ধমনী শরীরের মধ্যে যা রয়েছে, বা যে কোনো পশুর শরীরেও অ্যানিমালদের শরীরেও যে ধমনী রয়েছে, সেই ধমনীটা যেটা হৃৎপিণ্ড থেকে তৈরি হচ্ছে, সেই ধমনীর গাটা পাতলা একটাই মাত্র স্তর দিয়ে তৈরি। কি কি সমস্যা হতো? এনিওয়ান? কি সমস্যা হতো কেউ বলতে পারবে? ধরে নাও, কল্পনা করো যে ধমনীর যে তিনটে স্তরের এখন আমাদের ধমনী, তিনটে স্তরের বদলে প্রাকৃতিক নিয়মে এমন একটা ধমনী হচ্ছে কি কারোর শরীরে রয়েছে, যে ধমনীটা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই ধমনীটার হচ্ছে কি কি একটাই মাত্র স্তর দিয়ে তৈরি, মানে ধমনীর গাটা খুবই পাতলা। কি কি সমস্যা হবে? এনিওয়ান, এনি স্কুল? মাইক্রোফোন অন করে। এতগুলো স্কুল রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, মাইক্রোফোনটাকে অন করে একটু কল্পনা করে বলো না, একটু ভেবে চিনতে কি হতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে? এনিওয়ান? আমার কথা কি শোনা যাচ্ছিল? বা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে তো? তো কোন একটি স্কুল একটুখানি মাইক্রোফোনটাকে অন করে বলতে পারবে না? একটু কল্পনা করে বলো না, শুনি। যদি ধমনীটা একটাই মাত্র লেয়ার দিয়ে তৈরি হতো, একটাই মাত্র স্তর থাকতো, তাহলে কি কি সমস্যা হতে পারতো? কেউ মাইক্রোফোন অনই করছে না।
আচ্ছা, কল্পনা করো যদি তোমরা হয়তো ভেবেছো উত্তরটা অলরেডি, কিছুজন নিশ্চয়ই এর উত্তরটা পেয়েও গেছে, যখন বলবো তখন নিশ্চয়ই কারোর কারোর উত্তর মিলেও যাবে। একটু আগেই বললাম ধমনীকে কি করতে হয়, উচ্চ রক্তচাপ সামাল দিতে হয়, জলের পাইপ দিয়ে, যেটা বলছিলাম। তাহলে কি হবে, যদি ধমনীর গাটা পাতলা হতো, হার্ট পাম্প করতো, মানে হৃৎপিণ্ড পাম্প করতো, সংকোচন করে অনেকটা রক্ত ধমনীকে যেই পাঠাতে গেল, কি হতো, ধমনীটা ফেটে যেতে পারত। সাইকেলের টায়ার যেমন বাস্ট করে বেশি হাওয়া দিলে, সেরকম হঠাৎ করে জোরে সিরিঞ্জে করে পাম্প দিয়েছে, কে দিল, হৃৎপিণ্ড দিল, আর ধমনীটা দুম করে ফেটে গেল ভেতরে। হতেই পারে যদি লেয়ার বা ধমনীর গাত্রটা পাতলা হতো, যদি তিনটে স্তর না থাকতো। আর কি হতো, হয়তো ফাটলো না, কিন্তু কারণ রক্তচাপ হয়তো কম রয়েছে তো ফাটলো না, কিন্তু কি হতো, একটাই মাত্র স্তর, তো যেখানে যেতে হবে অক্সিজেনটাকে নিয়ে, তার আগেই অন্য সব জায়গায় অক্সিজেন লিক করে যেত। পাতলা গা, হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো ও বাবা গা পা পাতলা রয়েছে, মাঝখানে ফাঁক ফোকর রয়েছে, তো সেখান থেকে হচ্ছে কি, যেটা জালকের ক্ষেত্রে হয় সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারত। তো এই সব কারণে, যাতে যতটা পরিমাণ অক্সিজেন লাংস থেকে রক্তে ঢুকেছে, তার যে প্রেশার রয়েছে অক্সিজেনের, সেই পরিমাণ অক্সিজেনটাই যাতে এদিক ওদিক লিক না হয়। ধরে নাও কোন একটা জায়গা থেকে ধরো কোন একটা বড় ট্যাঙ্ক থেকে প্রত্যেকের বাড়িতে, শহরে প্রত্যেকের বাড়িতে জল যাচ্ছে। আমি অঙ্ক জিজ্ঞেস করছি না, চিন্তা করার কিছু নেই, যে কতটা জল লিক হলো সেটা আমি জিজ্ঞেস করছি না, যে কতটা পরিমাণ মেপে বলো। ধরে নাও যে একটা ট্যাঙ্ক থেকে হচ্ছে গিয়ে পাইপে করে প্রত্যেকের বাড়িতে জল যাচ্ছে, তো মাঝখানে যদি বিভিন্ন জায়গায় লিক হয়ে থাকে, মানে পাইপটা ফেটে গেছে, রাস্তায় জল বেরোচ্ছে, এদিক ওদিকে মাটিতে জল চলে যাচ্ছে, তাহলে কি হবে, যেখানে জলটা পৌঁছানোর কথা, ধরে নাও আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে, সেখানে কি হবে, সেই পরিমাণ জল পৌঁছবে না। সেই জলে যে ফ্লোটা বা প্রেশার থাকার কথা, সেই প্রেশারটাও থাকবে না। অথবা তার ভেতরে যে যে জিনিসগুলো, মানে ধরে নাও যে, তাহলে ঠিক একই ঘটনাটা ঘটে রক্তের ক্ষেত্রেও। রক্তটা হয়তো ওখানে পৌঁছবে, কিন্তু রক্তের মধ্যে যে অক্সিজেনের মাত্রা ছিল, সেই অক্সিজেনের মাত্রা হয়তো কমে যেতে পারে। সেই কারণে জালকের স্তর একটা হয়, শিরার স্তর হচ্ছে গিয়ে ত্রিস্তরীয়, আর শিরা, ধমনী ত্রিস্তরীয়, এবং শিরা হচ্ছে গিয়ে দ্বিস্তরীয়। ঠিক একই সমস্যা কিন্তু এটাও, যে জালকের স্তর কেন একটাই মাত্র লেয়ার, জালক কি এমন দোষ করলো যে ওকে একটাই মাত্র লেয়ার দিয়ে তৈরি হলো। যদি জালকে দুটো বা তিনটে স্তর থাকতো তাহলে কি হতো, যদি বেশি স্তর থাকতো, তাহলে জালকের যেখানে হচ্ছে গিয়ে রক্তের আদান প্রদান হচ্ছে, তোমরা ফুসফুসে পড়েছো যখন শ্বসনতন্ত্র পড়া হয়েছে, সেখানে যদি বেশি স্তর থাকতো, তাহলে এই যে লোহিত রক্তকণিকাটা, যার কাজ হচ্ছে কি অক্সিজেন সরবরাহ করা, এই লোহিত রক্তকণিকাটা যে অক্সিজেনটা দেবে, সেই অক্সিজেনটা পাশের কোষকে আর দিতে পারতো না, কারণ ওখানে তো অনেকগুলো লেয়ার হয়ে গেছে। ওকে, তো এই সমস্যাগুলোর কারণে এটা। আরেকটা অন্যতম পার্থক্য শিরা আর ধমনীর মধ্যে কি, শিরা যেহেতু শরীরের নিচের দিক থেকেও ওপর দিকে আসছে রক্তটাকে নিয়ে, এবং আমাদের মাধ্যাকর্ষণ শক্তি কি করে রক্তটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করে, অ্যাজ এ রেজাল্ট রক্ত এখান থেকে কিছুটা এগোলো, আরো কিছুটা গেল, সেটা যাতে ক্রস করার পরে পুনরায় উল্টো দিকে না আসতে পারে, তার জন্য মাঝখানে কি থাকে, শিরার ভেতরে, তোমরা শুনেছো শিরার ভেতরে কি থাকে, এই যে ছবিটা যেমন নীল দেখতে পাচ্ছ, ভাল্ব থাকে। মানে হৃৎপিণ্ডে যেমন ভাল্ব বা কপাটিকা রয়েছে, শিরার মধ্যেও কপাটিকা উপস্থিত থাকে, যেটা ধমনীতে থাকে না। শিরার মধ্যে কি থাকে, কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। এবং শিরার মধ্যে উপস্থিত কপাটিকাটার কাজ কি, রক্তের ব্যাকফ্লোটাকে বন্ধ করা, যাতে রক্তটা পুনরায় উল্টো দিকে না যেতে পারে। একবার শিরাতে রক্ত এগিয়ে গেল মানে সেই রক্ত, সেই পরিমাণ রক্তটা পেছন দিকে আর ফিরে যেতে পারবে না। ওকে, যদি 100টা লোহিত রক্তকণিকা ক্রস করে যায় একটা ভাল্বকে, সেই লোহিত রক্তকণিকাগুলো ফিরে আসতে পারবে না পেছন দিকে, তার কারণ ওখানে একটা কপাটিকা রয়েছে।
ওকে, তো এইটা হচ্ছে কি শিরার কপাটিকাগুলোর প্রধান অন্যতম প্রধান কাজ। ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা হচ্ছে গিয়ে অলরেডি 3-4 মিনিট লেট হয়ে গেছে, সরি এভরিওয়ান। তো এটা হচ্ছে কি তোমরা শিরা এবং ধমনির পার্থক্যটা বড়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। ওকে।